চপেটাঘাতের তীব্র শব্দে থমকে গেল সবাই। চোখ বড় বড় করে এক যোগে তাকালো শুদ্ধ ও প্রিয়স্মিতার দিকে। প্রিয়স্মিতার চোখ ছলছল করে উঠল। অটোমেটিকলি হাত চলে গেল গালে। সে পানি টলমল চোখে হতভম্ব হয়ে তাকিয়ে আছে শুদ্ধের ক্রোধান্বিত মুখশ্রীর পানে। তার লাল টকটকে চোখ দুটো যেন জমাট বাঁধা রক্তের কুণ্ড। অথচ প্রিয়স্মিতার চোখ দুটো নরম, সেথায় বাসা বেঁধেছে অভিমান, অবিশ্বাস। তার বিশ্বাস হচ্ছে না তার ভালোবাসার মানুষটা তাকে মারল। রাগে ফোঁস করছে শুদ্ধ। তার দু চোখ ঠিকরে যেন অগ্নি বর্ষিত হচ্ছে। দেখেই বোঝা যাচ্ছে ক্রোধ কন্ট্রোল করতে অপারগ সে। প্রিয়স্মিতাকে এক্ষুনি কাছে চিবিয়ে খাবে। প্রিয়স্মিতার গাল ভিজে উঠল, কেঁপে ওঠা কণ্ঠে অবিশ্বাস ঢেলে বলল, তুমি আমাকে মারলে? শুদ্ধ দাঁত কিরমির করে হাত মুষ্টিবদ্ধ করে নিল। মাথা থেকে পা অবধি জ্বলে যায় রাগে। উপস্থিত সকলে হতবাক। যা কিছু হচ্ছে সব তাদের মাথার 10 হাত উপর দিয়ে যাচ্ছে। শুদ্ধ হঠাৎ প্রিয়স্মিতার দু বাহু চেপে ধরল। প্রিয়তার মতো গলে যাওয়ার মতো নরম না হলেও অতটাও শক্ত নয়। বেশ ব্যথা পেল প্রিয়স্মিতা, তবুও টু শব্দ করল না। অপেক্ষা করলো শুদ্ধের পরবর্তী বয়ানের। শুদ্ধ হাড়ের সমস্ত জোর লাগিয়ে গর্জন করে উঠল খ্যাপাটে বাঘের মতো। মুখ বিকৃত করে বলল, তোকে মারবো না? তোর মতো নাটকবাজ মহিলাকে আমি আর এক মুহূর্ত সহ্য করতে পারছি না। মন চাচ্ছে। বলতে বলতে থেমে গেল শুদ্ধ। ধারালো চোয়ালের হাড়গুলো অবিন্যস্ত ইস্পাতের ন্যায় কঠিন। প্রিয়স্মিতা বিস্ময় ঝরা কণ্ঠে শুধাল, আমি নাটকবাজ? এসব কি বলছেন আপনি শুদ্ধ? কেন বলছেন এমন? প্রিয়স্মিতার এই না বোঝার ভান শুদ্ধের উত্তপ্ত মস্তিষ্কে পেট্রোলের কাজ করল। ধাক্কা দিয়ে সরিয়ে দিল প্রিয়স্মিতাকে, যেন সে পৃথিবী থেকে নিষ্কাশিত ঘৃণিত কেউ, যাকে ছুলেও অস্পৃশ্য হয়ে যাবে। ভালোবাসার মানুষটার চোখ মুখে নিজের জন্য স্পষ্ট ঘৃণা দেখে কলিজায় হাজারখানা বেতাঘাত পড়ার মতো অনুভব হলো প্রিয়স্মিতার। সে কিছু বলতে নিলেই শুদ্ধ কণ্ঠের রাজ্যের অনীহা আর ঘৃণা মিশিয়ে বলল, ওরে বাপরে, তুই নাটকবাজ না? তুই জীবনে পুলিশ হতে পারবি কিনা জানি না, তবে অভিনেত্রী তুই জন্ম থেকেই। তোর মতো এত নিখুঁত অভিনয় কোনো অভিনেতার দ্বারা করা সম্ভব নয়। তোর ভাগ্য ভালো, তোর শুধু একটা চর মেরেছি, নহলে তুই তুই যা করেছিস। এতটুকু বলে পুনরায় ঘৃণায় মুখ ফিরিয়ে নিল শুদ্ধ। তিক্ত কণ্ঠে অবজ্ঞা মিশিয়ে বলল, ছি, বাসায় একটা কুত্তা পাললেও তো মানুষের তার প্রতি মায়া জন্ম যায়। চাইলেও তখন তখন আর তাকে তাড়িয়ে দিতে পারে না। মায়া তো দূরের কথা। এখন ভাব তুই ঠিক কতটা নীচ আর নিকৃষ্ট। সামান্য মহান সাজার লোভে তুই এই কাজটা করতে পারলি। আচ্ছা, এই কাজটা করার আগে তোর একবারও বুক কাঁপলো না? একবারও চোখের সামনে ভাসলো না এই মেয়েটার মুখ? একবারও মনে পড়লো না ওই মেয়েটার কথা? তুই তোর মিশনে সাকসেস পেলে ওই মেয়েটাকে আমাদের ওর সাথেই দাফন করতে হতো। আচ্ছা, ওই মেয়েটা কি তোর পর ছিল? ভালোবাসার এত নিখুঁত অভিনয় তুই কিভাবে করলি? কিভাবে পারলি ওই মেয়েটার জীবনটা উলট পালট করে ধ্বংস করে দেওয়ার জন্য উঠে পড়ে লাগতে? তুই সত্যি ওর বোন? বিশ্বাস হয় না। অভিযোগগুলোর ধাঁচ দেখে ঘটনার সারাংশ আন্দাজ করতে পারল প্রিয়স্মিতা। প্রথমে কথাগুলো মাথার উপর দিয়ে গেল, তবে এবার সে বেশ বুঝতে পারছে। কিন্তু ঘটনা যাই হোক, শুদ্ধের এই উগ্র আচরণ প্রিয়স্মিতার উগ্র প্রতিবাদী নারীসত্তা মোটেও পছন্দ হলো না। ঝাড়া মেরে হাত সরিয়ে দিল। ভালোবাসার জন্য পৃথিবীর সমস্ত কিছু ক্রেজিফাইস করলেও এই বিষয়ে এইটুকু ক্রেজিফাইস করবে না প্রিয়স্মিতা। তেজি কণ্ঠে বলল, আমি কোনো অভিনয় করিনি ডক্টর চৌধুরী। আপনি বেশি বেশি বলছেন। যেটা আমার কাজ আমি করেছি। তাছাড়া আমি কার সাথে অভিনয় করেছি দেখাতে পারবে? শুদ্ধ ঠোঁট বাঁকিয়ে বলল, ছি, এত বড় গলায় কথা বলতে তোর লজ্জা করছে না? কার সাথে অভিনয় করেছিস জানিস না তুই? না। দেখিয়ে দেবো কার সাথে করেছিস। এই দেখ, ওর সাথে করেছিস, যার সঙ্গে তুই সর্বক্ষণ মুখোশ পরে থাকিস, ভালোবাসার আধিক্যতা দেখাস। বলে হাতের তর্জনী তুলে প্রিয়তার দিকে তাক করল শুদ্ধ। প্রিয়তার চোয়াল ঝুলিয়ে হা করে তাকিয়েছিল দুজনের দিকে, কিন্তু প্রশ্নবোধক আঙ্গুলটা নিজের দিকে ঘুরে যেতেই চোখ বড় বড় হয়ে গেল। বিস্ময় বাড়ল অনেকখানি। এরা কি কথা বলছে, কি নিয়ে কথা বলছে, আর এত রেগেই বা আছে কেন? কয়েকজন ব্যতীত কারণগুলো কেউ বুঝলো না।
সকলে আগ্রহ নিয়ে তাকালো পরবর্তী বয়ান শোনার অপেক্ষায়। আঙ্গুলটা প্রিয়তার দিকে তুলতে দেখে রেগে গেল প্রিয়স্মিতা। সহ্যের বাঁধ ভাঙলো, চেঁচিয়ে উঠে বলল, একদম ওর দিকে দেখাবেন না, ও আমার বোন, ওর সাথে আমি অভিনয় করব? আমি ওর খারাপ চাইবো? যা হচ্ছিল একদমই ঠিকই হচ্ছিল। সে ডিজার্ভ বেটার। প্রিয়স্মিতার কথা শুনে হু হু করে হেসে উঠল শুদ্ধ। তাচ্ছিল্য খেলে গেল চোখ মুখে। হাসি থামিয়ে বিদ্রুপের স্বরে বলল, মন্দ বলিসনি। আচ্ছা, এটা তোর বোনকে বোঝাতে পারবি যে শি ডিজার্ভ বেটার? থমকালো প্রিয়স্মিতা। শুদ্ধ শান্ত হয়ে বলল, আচ্ছা, তুই কি একবারও ভেবে দেখেছিস যে তুই আসলে কি কি করেছিস? তার জন্য আজ এই বাড়িতে কি কি হতে পারত? পরিচিতিটা কি রকম হতো বলবো সবাইকে তোর সেই মহান কর্মের ব্যাপারে? তুই না তোর বোনকে খুব ভালোবাসিস, যদিও সব নাটকের ভালোবাসা, তবুও বলবো প্রিয়তাকে যে তুই তার দুর্বলতায় একদম মেইন পয়েন্টে ঠিক কিভাবে আঘাত এনেছিলি, কি কি করতে চেয়েছিলি তার। শুদ্ধকে কথা সম্পূর্ণ করতে দিল না প্রিয়স্মিতা, চেঁচিয়ে বলল। চুপ করুন। মজা পেল শুদ্ধ, থামলো না, ফের বলল, বলবো প্রিয়তাকে যে আজ তোর জন্য। প্রিয়স্মিতার দিকে একটু ঝুঁকে গেল শুদ্ধ, কানের কাছে ঠোঁট নিয়ে ফিসফিসিয়ে বলল, আজ তোর জন্য সে বিধবা হতে যাচ্ছিল। তুই ওর প্রণয় ভাইকে বুঝতে পারছিস? ওর প্রণয় ভাইকে, যাকে ছাড়া ও বিশ্বাস ফেলতে পারে না, সে প্রণয় ভাইকে খুন করতে যাচ্ছিলি। আচ্ছা, তোর মনে হয় এখনো তোকে যতটা সম্মান করে ভালোবাসে, সবটা জানার পর ওর ওই অনুভূতিগুলো একই থাকবে? বড্ড বোকা তুই, বিশ্বাস কর। সবটা জানতে পারলে তোর এই আলাভোলা বোকাশোকা বনি তোর ঘাট থেকে মাথা আলাদা করে দেবে। বিশ্বাস করে, এই পৃথিবীতে ও প্রণয়কে ছাড়া আর কাউকে ভালোবাসে না। তুই যেমন নাটক, আজও তোর থেকে আরো দ্বিগুণ বেশি নাটক পাচ্ছ। প্রণয় ছাড়া বাকিদের সাথে ভালোবাসার অভিনয় করে, অ্যাডজাস্টমেন্ট বলতে পারিস। শুদ্ধের শাসানিতে প্রিয়স্মিতার অন্তরে বেশি না হলেও হালকা ভয়ের উদয় হলো। ভেতরটা সিটিয়ে গেল কেমন। চোরা চোখে ভয়ে একবার তাকালো প্রিয়তার দিকে। প্রিয়তার চোখ মুখে ঠিকরে পড়ছে সবটা জানার আগ্রহ, অদম্য কৌতূহল। সরে এলো শুদ্ধ। প্রিয়স্মিতা যে ভেতরে ভেতরে ভয় পেয়েছে সেটা মোটেও প্রকাশ করলো না। সরাসরি দৃষ্টি নিক্ষেপ করলো শুদ্ধের চোখের দিকে। নির্ভীক চোখ দুটো, কণ্ঠে কাট কাট দৃঢ়তা নিয়ে বলল, আমি কোনো অন্যায় করিনি। যা আমার ডিউটি আমি তাই করেছি, আর আমার লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত আমি থামবো না। সে যাই হয়ে যাক আর যাই ঘটে যাক, আই ডোন্ট কেয়ার। এতক্ষণ বোঝানোর পরও প্রিয়স্মিতার তেরামি কমেনি দেখে পুনরায় ধক করে মাথায় আগুন জ্বলে গেল শুদ্ধের। সে পরিষ্কার বুঝে গেল এই মেয়েটা সোজা কথার মেয়ে নয়। আসলে কুত্তার লেজ তো সারা জীবন ঘি মাখন দিয়ে মাজলেও সোজা হবে না। আমি যখন মরবো বলে ঠিক করেছি তখন মরবই। শুদ্ধ উদ্যুক্ত হয়ে পুনরায় চর মারার জন্য হাত উঠাতেই বাহু চেপে ধরল প্রণয়। ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল শুদ্ধকে। শীতল কণ্ঠে হুমকি দিয়ে বলল, একদম নয়। ক্রোধে ফেটে পড়ল শুদ্ধ। তেড়ে এসে চেপে ধরল প্রণয়ের কলার। প্রণয়ের মুখের কাছে মুখ নিয়ে চোখে চোখ রেখে হিসিয়ে বলল, এই ব্যাপারে একদম হস্তক্ষেপ করবি না। যত দূরে থাকবি তোর জন্য ততই ভালো। না হলে দেখছিস তো, তোর সত্যিটা ওর পর্যন্ত পৌঁছে দিতে আমার সময় লাগবে না। তাই বলছি, ধৈর্যের পরীক্ষা নিবি না, দূরে থাক। প্রিয়তা আতঙ্কে দু হাতে মুখ চেপে ধরল। দৌড়ে এসে শুদ্ধের হাত থেকে প্রণয়কে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু পুরুষালী শক্তির নিকট সে তো নবজাতক। প্রণয় কলার থেকে শুদ্ধের হাত ছাড়িয়ে নিয়ে কণ্ঠে গম্ভীর আওয়াজ তুলে বলল, একদম বাড়াবাড়ি করবি না, এটা আমাদের বিষয়, আমরা দেখে নেব। শুদ্ধ ওর কথা কানে তুলল না। প্রিয়স্মিতার হাতের কবজি চেপে ধরে হিড়হিড় করে টেনে নিয়ে গেল বাড়ির বাহিরে। প্রহেলিকা গার্ডেন এরিয়াতে দাঁড়িয়ে ফোনে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করছিল। চোখ মুখ ভীষণ সিরিয়াস, কিন্তু আলোচনার এক পর্যায়ে কথা কাটাকাটি কানে আসতেই থেমে গেল প্রহেলিকা। কুসকুসে ভ্রুদয়ে ভাঁজ পড়ল দু একটা। কান থেকে ফোন নামিয়ে চাইলো আশেপাশে। তার থেকে সামান্য কিছুটা দূরত্বে দাঁড়িয়ে তুল কালাম চেঁচামেচি করছে শুদ্ধ আর প্রিয়স্মিতা। শুদ্ধকে এই পরিমাণ রেগে যেতে দেখে বেশ অবাকই হলো প্রহেলিকা। কপাল কুঁচকে ব্যাপারটা বোঝার চেষ্টা করলো, কিন্তু না, পরিষ্কার বুঝতে পারলো না। ভাঙা ভাঙা কিছু শব্দ গুচ্ছ কানে আসছে। ফোন কেটে কৌতূহল নিয়ে সেদিকে পা বাড়ালো। প্রিয়স্মিতা যত কাছে এগোচ্ছে ততই অস্পষ্ট শব্দগুলো স্পষ্ট হয়ে কর্ণকুহরে পৌঁছাচ্ছে। কয়েকটা কথা কানে যেতেই মাঝ পথে পা থেমে গেল প্রহেলিকার। শরীর ঝাঁকি দিয়ে উঠল।
নিজেদের ঝামেলায় এতটাই মত্ত ছিল তারা যে প্রহেলিকার উপস্থিতি লক্ষ্যই করল না। তাদের কথোপকথন শুনে বুকের ভেতরে রক্তচাপ বেড়ে গেল প্রহেলিকার। হৃৎপিণ্ড স্যাঁত করে উঠল। বর্ণনাগুলো শুনে হাত মুষ্টিবদ্ধ হয়ে এলো আপনা আপনি। ফর্সা চামড়ার উপর দিয়ে ঘাড় আর কপালের সবুজ শিরাগুলো ভয়ানক আকারে ভেসে উঠল। সে রক্তিম চোখে তাকিয়ে রইল প্রিয়স্মিতার দিকে, যেমন লক্ষ্য স্থির করে শিকারী তার শিকারের প্রতি। শরীরের উত্তপ্ত রক্তে দাউ দাউ করে আগুন ধরে গেল। শিরা বেয়ে উদ্ভ্রান্তের মতো ছুটতে লাগলো এদিক সেদিক। কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতিতে পৌঁছে গেল। প্রিয়স্মিতা চিৎকার করে বলল, আমি যা করেছি বেশ করেছি। আমার সাথে তুমি এমন জঘন্য আচরণ করতে পারো না। আমি তোমার বউ। দাবি শুনে ক্ষণিকের জন্য রাগ উবড়ে গেল শুদ্ধের। প্রিয়স্মিতার সিরিয়াস চোখ মুখ দেখে হাসি চাপতে পারল না। হা হু করে হেসে দিল শুদ্ধ। হাসতে হাসতে তার গড়িয়ে পড়ার উপক্রম। প্রিয়স্মিতা ভরকালো। অজানা কারণে খুব ভয় জাগলো মনে। চিত্তে কৌতূহল চেপে তাকিয়ে রইল শুভ্র কায় পুরুষের পানে। আচমকা অট্টহাসি থামিয়ে দিল শুদ্ধ। মুখের আদলে গম্ভীরতা জেগে বসলো পূর্বের ন্যায়। ধীরে তাচ্ছিল্যে হাসলো। মাথা দুলিয়ে সম্মতি জানিয়ে বলল, হ্যাঁ নিশ্চয়ই, তুই আমার বউ। তবে ভ্রু কুঁচকে গেল প্রিয়স্মিতার। তবে শুদ্ধের ভাবশীলীন জবাব। তবে নকল বউ। হোয়াট? শুদ্ধের উত্তরে যেন পায়ের নিচে জমি সরে গেল প্রিয়স্মিতার। মাথার উপর ভেঙে পড়ল মস্ত আকাশ। হাত পা সহ সমস্ত শরীর কেঁপে উঠল ঝাঁকি দিয়ে। আত্মবিশ্বাসী চোখগুলো ঘোলাটে বর্ণ ধারণ করলো অজানা আশঙ্কায়। কাপা গলায় বলল, কি 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 বলছেন ডক্টর সাহেব? নকল বউ? শুদ্ধ দ্রুত হেসে রয়ে সয়ে জবাব দিল, একদম নকল বউ। বিশ্বাস করো, বউ পুরোটাই বেজাইল্লা, এতটুকুও আসল নেই। আসলে তুমি হয়তো ভাবছো তুমি দুধে জল মিশিয়েছো, আসলে জলে দুধ মেশানো হয়েছে। ঠোঁট দিয়ে চু চু শব্দ বের করলো শুদ্ধ। প্রিয়স্মিতা সব আত্মবিশ্বাস যেন গুড়িয়ে গেল মুহূর্তেই। ঝাপসা চোখে তাকিয়ে অস্পষ্ট সুরে বলল, আমাকে ভালোবাসো না? শুদ্ধ বাঁকা হেসে ভীষণ অপমানজনক ভাবে প্রত্যুত্তর করল, হ্যাঁ, তুই কি আশা করেছিলিস মিথ্যে বলে ফাঁসিয়ে পরিচয় গোপন করে আমার বউ হয়ে যাবি? আমাকে নিজের প্রয়োজনে ব্যবহার করবি? এতই সোজা? ডক্টর আবদ্ধ চৌধুরী শুদ্ধকে কেউ ব্যবহার করতে পারে না, যদি না সে চায়। আর ভাবছিস আমি তোকে ভালোবাসবো? তোকে ভালোবাসার মতো কোনো কোয়ালিটি অবশ্যই আছে তোর মধ্যে? মূর্খ মেয়ে মানুষ। আচ্ছা ভাববো, তুই নিজে ভাব, তুই কি ভালোবাসার মতো মেয়ে? মনে জায়গা দেওয়া যায় তোকে? তোকে কি সত্যি ভালোবাসা যায়? তুই কি ভালোবাসার যোগ্য? আচ্ছা আমার কথা ছাড়, তোর মতো ছলনাময়ী নারী কারো কি ভালোবাসা পাওয়ার যোগ্য? তুই ভালোবাসার মূল্যায়ন করতে জানিস? দেখ পেছনে ফিরে, তোকে যে ভালোবাসে, সত্যি ভালোবেসেছে, তার অন্তত তুই জ্বালিয়ে দিয়েছিস। যে তোকে সত্যি ভালোবেসেছে, যে সে হারে হারে টের পাচ্ছে যে তুই আসলে কি চিজ। আর স্বপ্ন দেখিস আমি তোকে ভালোবাসবো? আমার স্ট্যান্ডার্ডের কোথাও নেই তুই। আসলে কিছু মেয়েকে ধন দিয়ে হয়, মন নয়, জাস্ট লাইক ইউ। না, তুই নিজে কাউকে ভালোবাসতে পারিস না, তুই কারো ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখিস। সাধারণ মেয়েদের মধ্যে কি থাকে? সহজাত কোমলতা, মিষ্টতা, নম্রতা, ভদ্রতা, লজ্জা, সহনশীলতা, নির্ভরশীলতা, ওগুলোর একটাও তোর মধ্যে আছে? তুই কি ওইসব মেয়েদের মধ্যে পড়িস যাদের দেখলে ভালোবাসার জন্য বুক কাঁপে, ছুঁয়ে দিতে চাওয়ার জন্য অদম্য বাসনায় গায়ে জ্বর আসে? নিজের দিকে তাকা, তোর মধ্যে কি আছে? মিথ্যাচার, ছলনা, বিশ্বাসঘাতকতা, নাশকতামূলক স্বার্থপরতা, স্বেচ্ছাচারিতা। নিজের নামে নিজের ভালোবাসার মানুষটির মুখ থেকে এত ভালো ভালো সার্টিফিকেট শুনে প্রিয়স্মিতার অনুভূতিগুলো বোধহয় মরে গেল। নিস্তেজ কণ্ঠে শেষবারের মতো জানতে চাইল, তুমি সত্যি আমাকে কোনোদিন ভালোবাসোনি? ছি, তোর মতো মেয়েকে ভালোবাসবো আমি? সেই একই উত্তর। শুদ্ধ ওর ভালোবাসার পবিত্রতাটুকু পায়ের তলায় ফেলে পিষে ফেলল। সম্পর্কের আসল আয়নাটা প্রিয়স্মিতার মুখের সামনে ধরে বলল, শোন, তুই আমাকে ব্যবহার করেছিস তোর স্বার্থে, আমি তোকে ব্যবহার করেছি আমার স্বার্থে। তোর এই বাড়িতে ঢোকা লক্ষ্য ছিল, আর আমার তোর উপর নজর রাখা লক্ষ্য ছিল। তোর এই বাড়ির মানুষের বিশ্বাস অর্জন করা লক্ষ্য ছিল, আর আমার তোর বিশ্বাস অর্জন করা লক্ষ্য ছিল। তুই চেয়েছিলি প্রণয়কে মারতে, আমি চেয়েছিলাম তোর কাছে থাকা ইনফরমেশনগুলো হাতাতে।
তুই তোর লক্ষ্যে মুখ থুবড়ে পড়লেও আমি কিন্তু পড়িনি। আমি আমার লক্ষ্যে ঠিকই সাকসেস। তোর হাতে থাকা সব ইনফরমেশন, পেপারস, পেন ড্রাইভ সবকিছু আমার হাতে। তুই অদৃশ্যভাবে আমার সাথে পাঙ্গা নিয়েছিলি। তোর আর আমার মধ্যে একটা অদৃশ্য ডিল ছিল, বুঝলি? বোঝাপড়া ছিল, কোনো বৈবাহিক সম্পর্ক ছিল না। তোকে আমি বিয়ে করিনি। যা কিছু হয়েছে তোর সবটাই মিথ্যে ছিল। সবচেয়ে সাজানো ছিল তোর গুটিগুলো। আমি নিজের মতো সাজিয়েছিলাম। আর হ্যাঁ, এই পুয়াতি সাজার নাটক বন্ধ কর। তোর পেটে যে বাচ্চা রে, সেটা আমি খুব ভালো মতোই জানি। সবাইকে ঘোল খাওয়াতে পারলেও আমাকে পারবি না। আজ থেকে তুই তোর রাস্তায় আর আমি আমার রাস্তায়। বলে হনহনিয়ে চলে গেল শুদ্ধ। প্রিয়স্মিতার মাথায় যেন বিশ্ব ব্রাহ্মণ্ড আশ্রে পড়ল। ঠোঁট কাঁপল মেয়েটার। দু ঠোঁট কামড়ে ধরে চোখ বন্ধ করলো, সাথে সাথে গড়িয়ে পড়ল অশ্রু। এই দু ফোঁটা নড়া অশ্রু শুধু চোখের পানি নয়, বরং নিজের দুর্বলতার শেষ কারণটাও বিসর্জন দিল প্রিয়স্মিতা। বুকের উপর পাহাড় চেপে থাকলেও কেমন মুক্তির বাতাস দোলা দিয়ে গেল। এখন থেকে সে মুক্ত, তার আর কোনো দায়বদ্ধতা নেই। ঠিক 2 মিনিট পর চোখ খুলল প্রিয়স্মিতা। 2 হাত মুষ্টিবদ্ধ, চোখ দুটো যেন আগুনের গোলা। লক্ষ্য এখন আগের থেকেও বেশি তীক্ষ্ণ আর পরিষ্কার। এখন আর লক্ষ্যে কেবল আবরার শিকদার প্রণয় নয়, আবদ্ধ চৌধুরী শুদ্ধ। দেশের সাথে অন্যায়ের পাশাপাশি নিজের সাথে অন্যায়ের কঠিন প্রতিশোধ নেবে প্রিয়স্মিতার। এক চুল ছাড়বে না কাউকে। বিশ্বাসঘাতকদের জন্য চোখের পানি ফেলার মতো মেয়ে প্রিয়স্মিতা নয়। ডাক্তার আবদ্ধ চৌধুরী শুদ্ধকে ভুগতেই হবে। সব শেষে প্রিয়স্মিতার মনে পড়ে গেল সেদিন নির্বাণের বলে যাওয়া কথাগুলো। কেউ কাউকে কষ্ট দিয়ে বিশ্বাস ভাঙে, কোনোদিন সুখী হতে পারে না প্রিয় স্মিতা। আজ তুমি আমার সাথে যেটা করলে, এমন না হয় সেটা কোনো দিন তোমার সাথেও হয়। আমি তো সহ্য করে নিলাম প্রিয় স্মিতা, কিন্তু তুমি পারবে না। বাড়ির সকলে অবাক চিত্তে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করলেন। তাদের বড় গলার চিৎকার বাইরের গার্ডেন এরিয়া পেরিয়ে ড্রয়িং রুম পর্যন্ত শোনা যাচ্ছে। তবে আবসা ইট পাথরের মোটা মোটা দেওয়ালের জন্য শব্দগুলো স্পষ্ট নয়। হাজারটা প্রশ্নে মাথায় জট পাকিয়ে যাচ্ছে প্রিয়তার। শুদ্ধ ভাইয়ার ইঙ্গিতপূর্ণ কথাগুলো বড় রহস্য লেগেছে। সে বুঝতে পারে না শুদ্ধ ভাই আসলে কোন সত্যির কথা বারবার বলার চেষ্টা করছেন, আর তার নিজের বোনই বা কিভাবে তার জীবন নষ্ট করতে উঠে পড়তে লাগতে পারে। সব ঠিক আছে, কিন্তু এ কথাটা বিশ্বাস হলো না। প্রিয়তার বোন কি কখনো বোনের খারাপ চাইতে পারে? তাহলে আসল ব্যাপারটা কি? কি নিয়ে এত ঝামেলা করছে দুজন? আর কেনই বা এভাবে কামড়াকামড়ি করছে? নিচের দিকে তাকিয়ে প্রিয়তাকে ভাবনার অতলে হারাতে দেখে পাশ ঘেঁষে দাঁড়ালো প্রণয়। লোকচক্ষুর আড়ালে কোমরে জড়িয়ে ধরে কাছে টেনে নিল। সরু চিকন নাকটা টিপে দিয়ে নরম গলায় শোধালো। কি ভাবো জান? ভাবনায় ছেদ পড়ায় চমকে উঠে প্রিয়তা। উপরে চোখ পড়তেই দেখতে পায় গভীর চোখ দুটো এক সমুদ্র মায়া মিশিয়ে তাকিয়ে আছে তার দিকে। প্রিয়তার চোখ নামিয়ে উৎকণ্ঠা নিয়ে বলল, শুদ্ধ ভাইয়ার কথাগুলো আমায় ভীষণ ভাবাচ্ছে প্রণয় ভাই। উনি কিসের কথা বলে গেলেন? আমার আবার কিসের বিপদ? প্রিয় তোমার উৎকণ্ঠা কোনটা পর্যবেক্ষণ করে নীরবে হাসলো প্রণয়। ঘাড় নিচু করে প্রিয়তার মাথায় চুমু এঁকে বলল, ধুর পাগলে, যাই বলো আর যে সমস্যায় থেকে থাকুক, এসব নিয়ে তুই এত মাথা ঘামাচ্ছিস কেন? আমি তো আছি। যে দুর্যোগই আসুক আমি 2 হাতে সামলে নেব। সারা দুনিয়া ঝড়ের তাণ্ডবে উথাল পাতাল হয়ে যাবে, কিন্তু তুই তখনও নিশ্চিন্তে তন্ত্রমগ্ন থাকবি এই বুকে। তোর ছোট্ট মাথায় এসব ভিজিভিজি ভাবার জন্য নয়। তুই সবসময় চঞ্চল থাকবি, বায়না করবি। আমি যতদিন আছি তোর একটাই কাজ, আমার বুকে ঘাপটি মেরে থাকা। এসব দুনিয়া জটিলতা সামলানোর জন্য আমি আছি। প্রণয়ের আশ্বাস বাণীতে ঝরঝরে হাসলো প্রিয়তা। সকল কৌতূহল মরে গেল মুহূর্তে। অবুঝ মন সায় জানালো, সত্যি তো সে এসব হিবিজিবি ভেবে তার কি কাজ? তার কাছে তো তার প্রণয় ভাই আছে। তাকে ছায়া দেওয়ার জন্য গোটা একটা বিশাল বট বৃক্ষ খাড়া আছে। তাহলে সে কেন শুধু শুধু পাতি চিন্তা মাথায় নিয়ে সুখের ঘুম হারাম করবে? দুনিয়া জ্বলে যাক, পুড়ে যাক, জাহান্নামে যাক, কিছুতেই কিচ্ছু যায় আসে না প্রিয়তার। সে শুধু তার প্রণয় ভাইয়ের বুকে থাকতে পারলেই খুশি। প্রণয় আর প্রিয়তা ঘরে যাওয়ার উদ্দেশ্যে সিঁড়ির দিকে পা বাড়াতেই ডেকে উঠল অনুশ্রী বেগম। বড় আব্বা,
সোজা দাঁড়িয়ে পড়ল প্রণয়। অনুশ্রী বেগম ছুটে এলেন ছেলের কাছে। ছেলের চোখ মুখে হাত বুলিয়ে ভাঙ্গা গলায় বললেন, আমার বাপ তুই এত সুখালি কেমনে? তুই কি একটুও খাওয়া দাওয়া করিসনি? শুনলাম অ্যাক্সিডেন্ট করেছিস। মায়ের কথা শুনে কঠিন চোখে প্রেম আর প্রীতমের দিকে তাকালো প্রণয়। চোখ দেখে ঢোক গিলল দু ভাই। জোরপূর্বক হাসার চেষ্টা করে সুরসুর করে কেটে পড়ল। মায়ের দিকে তাকিয়ে প্রণয় মৃদু হাসলো। আম্মুকে জড়িয়ে ধরে আশ্বস্ত করে বলল, আম্মু, আমি একদম ঠিক আছি। ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট, তেমন কিছু হয়নি। দেখো, একদম ঠিক আছে। ছেলের নিষ্পাপ মুখখানা দেখে অনুশ্রী বেগমের মাতৃমন কেঁদে উঠল। এই একটা মাত্র ছেলেকে নিয়ে ওনার দুশ্চিন্তার শেষ নেই। ওভার থিঙ্কিং করতে করতে প্রেশার বাড়িয়ে ফেলেন মাঝে মধ্যেই। অনুশ্রী বেগম ছেলের কপালে ঠোঁট ছুঁয়ে বললেন, তুই একদম ভাবিস না বাবা, কয়েকটা দিন তোকে ঠিক মতো খাওয়া দাওয়া করাবো, দেখবি আবার আগের মতো হয়ে যাবি। আম্মু, আমি আগের মতোই আছি, স্টিল 85। চুপ কর ছেলে, এতটাও বড় হয়ে যাসনি যে মায়ের চোখকে ফাঁকি দিবি। আমি তোর পেট থেকে আসিনি, তুই আমার পেট থেকে এসেছিস। আম্মু, তুই আমার পেট থেকে এসেছিস। আহারে, আমার বাচ্চাটা কেমন শুকিয়ে গেছে, গায়ের রংটাও কেমন চাপা হয়ে গেছে, চোখ দুটো গর্তে ঢুকে গেছে। পাশ থেকে তাল মেলালো প্রিয়তা। মাথা নেড়ে নেড়ে বলল, বড় আম্মু, উনি তো একদমই খেতে চান না জানো। উনি খাওয়া নিয়ে কত ঝামেলা করেন আমার সাথে। একটু জোরাজোরি করতে গেলে উল্টো আমাকে ধমকে খাইয়ে চুপ করিয়ে দেন। প্রণয় চোখ ছোট ছোট করে তাকালো বউয়ের দিকে। বউ তাকে সুযোগ বুঝে চিপায় ফেলার চেষ্টা করছে। বাঁকা হাসলো প্রণয়। মাথা ঝাঁকিয়ে কানের কাছে ঠোঁট নিয়ে ধীর লয়ে বলল, শাশুড়ির তালে তাল মেলানো হচ্ছে বুঝি? রোজ 6-7 করে যে তোমাকে খাই, সেটা বুঝি যথেষ্ট নয়? আচ্ছা, ব্যাপার না, রুমে চলো, সন্ধ্যা হয়ে গেছে। ডিনারের আগে ইভিনিং স্ন্যাক্স। প্রণয় কথা শেষ করতে পারল না। কুনোই দিয়ে পেটে গুঁতো মারল প্রিয়তা। চাপা কণ্ঠে দাঁতে দাঁত চেপে বলল, চুপ করুন, অসভ্য লোক। নিঃশব্দে হাসলো প্রণয়। আবারও উপরের দিকে যেতে নিলে বাগড়া দিলেন অনুশ্রী বেগম। কপাল কুঁচকে জানতে চাইলেন, ওদিকে কোথায় যাচ্ছিস দুজন? প্রণয়ের কণ্ঠস্বরে ক্লান্তি। নিজেদের ঘরে যাচ্ছি আম্মু, ফ্রেশ একটু রেস্ট নিতে হবে। তো ওদিকে যাচ্ছিস কেন? ভ্রু কুচকালো প্রণয়। তাহলে কোথায় যাব? আমাদের ঘর তো উপরেই। অনুশ্রী বেগম দু হাত বুকে গুজে তাকালেন ছেলের দিকে। মায়ের চাহনি দেখে ভরকালো প্রণয়। যত যাই হোক, মায়ের এমন চাহনি দেখলে এখনো ছোটবেলার মতো ভয় লাগে। মনে হয় সে চুরি করতে গিয়ে ধরা পড়েছে। যাই আম্মু। চোখ নামিয়ে বলল প্রণয়, তুই মাত্র কদিন আগে পায়ে ব্যথা পেয়ে হসপিটালে পড়েছিলি, আর এখনো এতগুলো সিঁড়ি ডিঙ্গিয়ে তুই 3 তলায় যাবি? তোদের জন্য ওদিকের ঘরটা আমি গুছিয়ে রেখেছি, চুপচাপ চলে যা, আর উপরের ঘরের দিকে পা বাড়াতে যেন না দেখি। মায়ের হুকুম শুনে মাথায় আকাশ ভেঙে পড়ল প্রণয়ের। দ্রুত অসম্মতি জানাতে নিলে কঠিন চোখে তাকালেন অনুশ্রী বেগম। প্রিয়তা ঢোক গিলল। প্রণয়কে আর তর্ক করতে না দিয়ে তার বাহু চেপে ধরে টেনে নিয়ে গেল উত্তর দিকের ঘরটাতে। বাড়ির সকলেও চলে গেলেন যার যার ঘরে। প্রণয় গটগট পায়ে ঘরে ঢুকে ধারাম করে বিছানায় বসে পড়ল। রাগে নাকটা বারবার ফুলে ফুলে উঠছে। বিড়াল ছানার ন্যায় পেছন পেছন রুমে প্রবেশ করলো প্রিয়তা। প্রণয়কে মুখ গোমরা করে বসে থাকতে দেখে মিটিমিটি হাসল। পায়ে পায়ে গিয়ে বসে পড়ল প্রণয়ের কোলে। দু হাতে গলা জড়িয়ে ধরে টুকটুক করে সারা মুখে চুমু খেলো। আহ্লাদি কণ্ঠে গদগদ হয়ে বলল, আহা, আমার বাবুটা বাচ্চাদের মতো ঠোঁট ফুলায়, মুখ ফুলায়, দেখলেই কুটুস টুকুস করে কামড়ে খেতে মন চায়, পুরো হাওয়াই মিঠাই। প্রণয়ের ঠোঁটের হাসি ফুটল। বলিষ্ঠ দু হাতে পেঁচিয়ে ধরল মুখমূলের কোমর। নাকে নাক ঘষে আহ্লাদ প্রকাশ করল। রয়ে শয়ে কিছু বলার উদ্দেশ্যে মুখ খুলতেই আচমকা তার দু গাল চেপে ধরল প্রিয়তা। পুরুষালী পুরো ঠোঁট দুটো পাউট হতে দেখে বেশ আনন্দ পেল মনে। প্রণয় চোখ বড় বড় করে দেখছে ওর কাণ্ড কারখানা। প্রিয়তা পাউট করা ঠোঁট দুটোর দিকে লোলুপ চোখে তাকালো। ঠোঁট দুটো যেন ধমক দিয়ে বলছে, গাধি মেয়ে, বুদ্ধি কি হাঁটুতে? আমি কি দেখার জিনিস? আইসক্রিমের মতো টুক করে মুখে পড়ে নে। প্রিয়তা ঢোক গিলল। ঠোঁট আবার কথা বলে নাকি? নিজের ভাবনায় নিজেই বেকুব বনে গেল প্রিয়তা। হেসে দিল। আলতো করে ঠোঁটে ঠোঁট চাপল।
সাথে সাথেই বোধহয় গলার অ্যাডামস অ্যাপেলটা নড়ে উঠল। প্রিয়তার চোখ পড়ল গলায়। অ্যাডামস অ্যাপেলটা অনবরত ওঠানামা করছে। প্রিয়তার ঠোঁট ছেড়ে বা হাতে স্পর্শ করলো অ্যাডামস অ্যাপেলের উপর। হাতটা স্পর্শ করতেই প্রিয়তার বুকের ভেতর কেমন ধুক ধুক করে উঠল। চোখ বন্ধ করে মোহগ্রস্তের ন্যায় সেটার উপর ঠোঁট রাখতেই শুরুত করে হাতটা ছুটে নিচে নেমে গেল। অ্যাডামস অ্যাপেলের উপস্থিতি না টের পেয়ে বিরক্তিতে কপালে ভাঁজ পড়ল প্রিয়তার। চোখ খুলে দেখলো হাতটা উপরের নিচে দৌড়াদৌড়ি করছে। ফিলিংস নষ্ট হওয়াতে রেগে গিয়ে হাতটা চেপে ধরল প্রিয়তা। মধুর কণ্ঠে ধমক দিয়ে বলল, এই একদম ছোটাছুটি করবি না। আমি কি তোকে খেয়ে ফেলেছি? একটু তো চুমুই দেবো, চুপ করে দাঁড়া তো এক জায়গায়। প্রিয়তার বাচ্চামি দেখে শব্দ করে হেসে উঠল প্রণয়। প্রিয়তার মাথায় চাটি মেরে বলল, কাঁধা পিটিয়ে ঘোরা করা সম্ভব হতে পারে, কিন্তু তোকে পিটিয়ে মানুষ করা অসম্ভব। প্রিয়তা মাথা ডলে অসহায় চোখে তাকালো। হাসির তালে তালে পুরুষালীর শরীর ঝাঁকুনি দিয়ে উঠছে। প্রিয়তা মুগ্ধ হলো। পলকহীন চাহনিতে তাকিয়ে রইল এক ধ্যানে। প্রণয় হাসলে তার গালে টোল পড়ে। আর এই দৃশ্য দেখলে পাগল পাগল লাগে প্রিয়তার। প্রিয়তার বোকাশোকা চাহনি দেখে হাসি থামিয়ে দিয়ে তাকালো প্রণয়। ভ্রু নাচিয়ে বলল, হুম, কে চাই? প্রিয়তার ঠোঁট উল্টালো তার স্পষ্ট স্বীকারোক্তি। আদর। কোনটা, স্টার্টার নাকি মেইন কোর্স? দুটোই। জবাব শুনে ঠোঁট কামড়ে হাসলো প্রণয়। চুলের খপায় মুখ ডুবিয়ে বলল, মাথা খারাপ? এই ঘরে তোকে ছুঁয়ে আর তুই পুরো গোষ্ঠী শুধু মানুষ জড়ো কর। প্রিয়তা বোকা চোখে তাকে অবুঝ গলায় শুধালো, কেন মানুষ আসবে কেন? তোরে জোরে জোরে আ স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ পড়ার তীব্রতা শুনে তারা ভাবতে পারে আমি হয়তো তাদের আদরের দোলাটিকে চিবিয়ে খাচ্ছি। কোনো ভরসা নেই। প্রিয়তা অবাক হলো প্রণয়ের মুখের পানে তাকিয়ে বলল, কি স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ কেন পড়বো? আমার কি ওসব শেখার বয়স আছে নাকি? ওগুলো তো আপনি স্কুলে ভর্তি হওয়ার আগেই শিখিয়েছেন। ঠোঁট কামড়ে ধরল প্রণয় আচমকা আহ! করে চেঁচিয়ে উঠল প্রিয়তা। সাথে সাথেই মুখ চেপে ধরল প্রণয়। চাপা কণ্ঠে ধমকে বলল, আস্তে, পাশের মধ্যে শ্বশুর শাশুড়ি আছে, নিচতলা রুমগুলো সাউন্ড প্রুফ নয়, এক্ষুনি ছুটে আসবে। প্রিয়তার ঠোঁট ফাঁক হয়ে গেল। আপনা আপনি মুখ হা করে তাকালো প্রণয়ের পানে। লোকটার চোখ মুখে শয়তানি খেলা করছে। প্রিয়তা অবাক না হয়ে পারে না। একটা মানুষ যে কি পরিমাণ নষ্ট হতে পারে তা বোধ করি প্রিয়তার কল্পনার বাহিরে। প্রণয় সুরভিত ঘাড়ে হালকা আলতো চুমু এঁকে নাক ঘষল। কানের লতিতে ঠোঁট চেপে ফিসফিসিয়ে বলল, চল যান, আমরা আমাদের ঘরে চলে যাই। কতদিন হলো রুমটা দেখিনি, বেডটাও খুব মিস করছে। প্রিয়তা বোধ করলো সেও বেডটা খুব মিস করছে। আর মনেই সম্মতি জানালো প্রিয়তা। মুখ টলকে বলল, কিভাবে যাব? বড়াম্মু তো আমাদের দেখলেই ধমকে আবারও এখানেই পাঠিয়ে দেবে। তাহলে চল, চুপে চুপে যাই, যেন কেউ না দেখে। রুমে ঢুকিয়ে দরজা লাগিয়ে দেব। বুদ্ধিটা মন্দ লাগলো না প্রিয়তার। ঘর থেকে বেরিয়ে সোফার আড়ালে লুকিয়ে পড়লো জামাই বউ। সতর্ক চোখে চুপি চুপি উকি ঝুঁকি মারছে দুজনকেই একটা সোফার আড়ালে লুকাতে বেগ পেতে হচ্ছে। প্রিয়তার সামলে থাকতে নিলেই কোমর ধরে হ্যাসকা টান দিল প্রণয়। হুড়মুড়িয়ে বুকের উপর আছড়ে পড়ল প্রিয়তা। মুখ ঠেকলো গলার খাজে। সর্বশক্তি দিয়ে তাকে বুকের সাথে পিষে ফেলল প্রণয়। কিছুটা দূরে উষা আর অনুশ্রী বেগম নিজেদের মধ্যে কি সব বলাবলি করতে করতে এদিকে আসছে। বড় আম্মুর কণ্ঠ শুনে চোখ খিচে প্রণয়ের বুকে পড়ে রইল প্রিয়তা। উষা উপরে চলে গেল আর অনুশ্রী বেগম চলে গেলেন রান্নাঘরে। প্রিয়তা প্রণয়ের বুকে মুখ গুজে অবস্থানরতই ফুসফুস ফুসফুস করে বলল, উফ, আপনার গায়ের গন্ধটা না এমন ঝাঁঝালো কেন প্রণয় ভাই? পাগল পাগল লাগে আমার। প্লিজ আর একটু মিশিয়ে নিন আপনার সাথে। আরেকটু জোরে চাপলে তোর হাড্ডি আর মাংস আলাদা আলাদা হয়ে খোলে হাতে চলে আসবে। বেয়াদব, আরেকটু অপেক্ষা কর, কিছুক্ষণ পর দেখবো তুই। চুপচাপ, একদম পচা কথা বলবেন না, অসভ্য লোক। ইস, কত ঢং! পেটে খেদে মুখে লাজ মহারানীর, আমাকে পচা বানাচ্ছে ডাকে। ওকে, পচা কথা বলবো না, একদম ভালো হয়ে যাবো। কাছে আসবি না আমার? প্রিয়তার মুখটা কাদো কাদো হয়ে এলো। দু হাতে পেট জড়িয়ে ধরে দ্রুত অসম্মতি জানিয়ে বলল, না না, আমার এত ভালো জামাই লাগবে না। কিছুক্ষণ পর রাজহাঁসের মতো গলা বাড়িয়ে ড্রয়িং রুম পর্যন্ত উকি দিল প্রিয়তা। কোথাও কেউ নেই নিশ্চিত হয়ে হাতে হাত চেপে চোখ বুজে সিঁড়ি দিয়ে দৌড় দিল জামাই বউ।
অবিরাজ তাদের দৌড় দিতে দেখে আধো আধো গলায় চেঁচিয়ে ডাকলো, পাপা পুপি। কিন্তু ওসব মধুর সম্মোষণ কান অবধি পৌঁছালো না তাদের। তারা নিজেদের বাড়িতেই পলাতক। জান, হ্যাঁ জান বলো। আচ্ছা আমি যদি মেয়ে না হয়ে ছেলে হতাম তাহলে তুমি কি আমাকে স্টিল ভালোবাসতা? ওয়েট হোয়াট? বলো না, ভালোবাসতা? আচ্ছা আমি কি গে? মেবি। হোয়াট? আরে আমি ছেলেদের প্রতি কোনো ইন্টারেস্ট নাই। তার মানে তুমি আমাকে ভালোবাসো না? আমি তো তোমাকে ঠিকই ভালোবাসি জান। তুমি আমার মনকে ভালোবাসো নাকি বডিকে? অবিশালী তোমার মনকে। তাহলে আমার মন ছেলের ভেতরে থাকলে আমাকে ভালোবাসতা না কেন? আরে মনের সাথে যে একটা ধন থাকবে এই জন্য। মানে কিছু না, বাদ দাও তো। আজই না পেঁচাল, নিচে কি পড়ে আছো বেবি? জুতা। আবে কি আনরোমান্টিক মাইয়া তুমি। তোমাকে কি মিস করো না একটু? অনেক করি জান, তোমাকে ছাড়া 1 ঘন্টা 60 মিনিটের মতো মনে হয়। রিয়েলি? ওয়েট হোয়াট? না, তোমার মধ্যে একটু রোমান্স নেই। অন্য মেয়েরা কত ফ্লার্টিং করে, লুতুপুতু মার্কা কথা বলে। আমিও করি, শুনবে একটা ফ্ল্যাটিং লাইন? বলো। তুমি কি পাদ? আমি না তোমাকে কখনোই ছাড়তে চাই না। ইয়াকছি, এটা কেমন দুর্গন্ধযুক্ত ফ্লার্ট। আচ্ছা বাদ দাও। জানো কালকে না চুরি হয়েছে আমাদের বাসায়। যে চুরি করে সে কখনো শান্তিতে থাকতে পারে না। আর তুমি যে আমার মন চুরি করছো তার বেলায়। তো তোকে কে বললো আমি শান্তিতে আছি? অরণ্য আরো কিছু টাইপ করতে নিচ্ছিল, এর আগেই ওর মাথায় সজোরে চাটি মারল নির্বাণ। দাঁত কিরমির করে বলল, শালারা নষ্টের চেয়েও বেশি নষ্ট। তুই যেমন যাওরা, তোর সাথে জুটেও তেমন। লজ্জা করে না সব মেয়েদের সাথে দুচিয়ে বেড়াতে? শালা এইডস হয়ে মরবি। কাজ ঝাঁকালো অরণ্য। বাদ শোয়া থেকে উঠে বসলো আসন পেতে। তাদের আড্ডা জমেছে আজ 3 তলার ছাদে, প্রণয়ের ঘরের সামনে। রাদীপ, সাদীপ, অভ্র, শুভ্র, নির্বাণ, অয়ন আরও তাদের কয়েকটা বন্ধু পুরো চিল মুডে নেশাপানি করছে তারা। পুরো পার্টি ভাইব, কারণ তারা জানতে পেরেছেন দাদান নিচের তলায়, উপরে আসা নিষেধ। তাই আজকের রাতটাই শেষ। এরপর থেকে মদ খেলে ঠেঙ্গানি জুটবে কপালে। লাল লাল চোখে রীতিমতো টলছে ছেলেগুলো। কি কথা বলছে তা 70% অস্পষ্ট। মনে হচ্ছে ফু দিলেই উল্টে পড়বে। সকলের হাতেই ওয়াইনের গ্লাস। 3টি বোতল অলরেডি খালি করা শেষ, 4 নাম্বারটা চলছে, আরো 3টা আছে। অরণ্য নির্বাণের পানে তাকে আচমকাই হু হু করে হেসে উঠল, কাঁধ চাপড়ে বলল, বেটে দয়াল না হইয়া যদি তোমার মতো লয়াল হইতাম তবে কবেই বিচি কান্দে উঠে যাইতো। মারা কি খাইতে খাইতে কঠিন ভাবে? সর শালা মাতাল। অরণ্যকে নিজের উপর থেকে ঝেড়ে ফেলল নির্বাণ। অরণ্য চোখ মেলে তাকানোর চেষ্টা করলো, পুনরায় নির্বাণের গলায় হাত ঝুলিয়ে বলল, আহ, চরিত্রে হাত দিয়ে দিলি কেন? তোকে কে বলল আমি দুচিয়ে বেড়াই? ইয়াকছি, আমার ওয়াইফাই পাসওয়ার্ড এত দুর্বল নয় যে যে কোনো ডিভাইসে সাকসেসফুলি কানেক্ট হয়ে যাবে। জাস্ট মজা লাগে তাই করি। বাট ভাই বিশ্বাস কর, আমার বডি কাউন্ট 0। হেই গাইজ। অরণ্যের বলতে দেরি রাদীপ, সাদীপ, অভ্র, শুভ্র, অয়ন 8 থেকে 10টা মোবাইলের অডিও রেকর্ডার অন করে ধরল অরণ্যের মুখের কাছে। অরণ্য মাতাল গলায় চেঁচিয়ে বলল, লাভ ইউ টু জান, গুড নাইট। যথারীতি ভয়েস নোটটা সব গার্লফ্রেন্ডদের ইনবক্সে চলে গেল। অয়ন মাতাল হয়ে ঢলে পড়ল অরণ্যের গায়ে, ফ্যাস ফ্যাস করে কাঁদতে কাঁদতে বলল, ভাই তিশারে কত ভালোবাসছিলাম। শালি 4টা বছর প্রেম করলো আমার সাথে। আমার শরীর মন সব খেয়ে দিয়ে শেষে পেট মোটা টাকলা বুড়া নানা মুস্তাককে বিয়ে করে নিল। শালি আস্ত কাল সাপ, বেইমানি শয়তানি। আমার ইজ্জত লুটে নিয়ে ও বিয়ে করেনি। আমার ভবিষ্যৎ বউ যখন জানবে আমি ভার্জিন না, তখন কি উত্তর দেব?
অরণ্য ধুম করে অয়নের পিঠে কিল বসিয়ে দিল। খামোশ। এক্সকে এক্স বলতে শিখো প্রিয়। কাল সাপ শয়তান বেঈমান এসব কি? আমার এক্স তো মাকড়সা ছিল, মায়ের জাল বানিয়েছিল। আমি কিছু বলেছি? গুরুদেব, আমার এক্স জানি কয়টা ছিল। কাউন্ট করিনি। ওহ, এই হ্যান্ডসাম, এদিকে শোনো। হাতের ইশারায় ডাকলো অরণ্য। নির্বাণ কপাল কুঁচকে বলল। অরণ্য খিল্লি উড়িয়ে বলল, কচিকার্তি সারা জীবন লয়াল থেকে কি পেয়েছে শুনি? ভার্সিটিতে থাকাকালীন কত রূপসী চঞ্চলা চপলা প্রপোজ করেছিল, তাদের দিকে ঘুরেও তাকায়নি। সেদিন ওদের মধ্যে কাউকে ধন মনে করে উজাড় করে দিলে আজ এমনি কেলিয়ে পড়ে থাকতে হতো না, আর ছেঁকা খেয়ে বাঁকাও হতে হতো না। চুপ কর শালা। রাত 12টা। এদের হাউকাউয়ের জ্বালায় দু চোখের পাতা এক করতে পারছে না প্রণয় প্রিয়তা। সাউন্ড প্রুফ রুম, ভেতরের শব্দ বাহিরে যায় না, কিন্তু বাহিরের শব্দ ভেতরে ঢেকা মুশকিল। তাদের কথায় সবটাই পরিষ্কার শুনতে পাচ্ছে প্রণয় প্রিয়তা। অন্ধকার রুমের এক কোণে টিম টিম করে জ্বলছে হালকা হলুদ আলো। বিছানার চাদর এলোমেলো, মেঝের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে শার্ট প্যান্ট ওড়না কামিজ সব। প্রণয়ের শার্টের ভেতর ছোট্ট বিড়াল ছানার ন্যায় গুটিসুটি মেরে শুয়ে আছে প্রিয়তা। দীঘল ভেজা চুলের গভীরে ধীরে ধীরে আঙ্গুল চালিয়ে আদর দিচ্ছে প্রণয়। একটু পর পর হাঁচি দিচ্ছে প্রিয়তা। সন্ধ্যা থেকে পরপর 3 বার গোসল করার ফলস্বরূপ ঠান্ডা লেগে গেছে। প্রণয় আষ্টে পিষ্টে বুকের সাথে মিশিয়ে রেখেছে তার প্রাণকে। প্রিয়তার শরীরে কাপড়ের একটা টুকরো নেই, কেবল প্রণয়ের টি শার্টের ভেতর ঢুকে শরীরের উষ্ণতায় লেপ্টে আছে। শরীরে পুরুষারি উষ্ণতা পেয়ে বড্ড আরাম বোধ করছে প্রিয়তা। সারা শরীর ব্যথায় যন্ত্রণায় নীল হয়ে যাচ্ছে। চোখ বুজে পড়ে আছে প্রিয়তা। উন্মুক্ত পিঠে পুরুষালী হাতের স্পর্শ অনুভব করছে। কেঁপে কেঁপে উঠছে বারংবার। ঘাড়ের পাশে কানের লতিতে আশ্রে পড়ছে তপ্ত গরম শ্বাস প্রশ্বাস। চোখ বুঝতেই শোনা গেল একটা গম্ভীর তবে অত্যন্ত কোমল কণ্ঠ। আমার বুকে ঘুমা যান, আমার ময়না পাখি, নিশ্চিন্তে ঘুমা। প্রিয়তা সিক্ত বুকে নাক ঘষল। চোখ বুজে ঘুমের রাজ্যে পাড়ি জমাতে নিলেই বাহির থেকে পুনরায় হট্টগোলের শব্দ ভেসে এলো। এবার মেজাজ হারালো প্রণয়, রাগে দাঁতে দাঁত চাপল। প্রিয়তার কানে কানে ফিসফিসিয়ে বলল, তুই 2টা মিনিট অপেক্ষা করছেন, এক্ষুনি আসছে। বলে যত্ন সহকারে প্রিয়তার ছোট্ট শরীরটা কমফোর্টারে মুড়িয়ে ঘর থেকে বেরিয়ে গেল প্রণয়। ছাদের কোণ থেকে বাঁশের একটা কুঞ্চি তুলে এগিয়ে গেল উত্তর দিকে। নেশায় বুঁদ হয়ে উল্টা পাল্টা প্রলাপ বকছে একজন। রাদীপ নেতার মতন ভাষণ ভঙ্গিতে কিছু বলার প্রস্তুতি নিতেই কারো বজ্র ধমক শুনে এক লাফে সাদীপের কোলে চলে গেল। শব্দের তীব্রতায় কেঁপে উঠল উপস্থিত প্রত্যেকে। চোখ পিটপিট করে সামনে তাকাতে অক্ষিপটে ভেসে উঠল গম্ভীর একখানা শক্তপোক্ত পুরুষালী অববয়। অভ্র অরণ্যকে পেঁচিয়ে ধরে তোতলিয়ে বলল, ভাই তুই না বলছিলি দাদা নিচের তলায়? অরণ্য চোখ কষলে তাকালো। তার মনে হচ্ছে সে নেশার ঘোরে ভুলভাল দেখছে। প্রণয় এই মাতালগুলোর সাথে কথা বলে মোটেও সময় নষ্ট করলো না। তার নীতিতে আবারও কথা কম, কাজ বেশি, তাই কাজে লেগে পড়লো। এগিয়ে এসে আচ্ছা মতো ধলাই দিতে লাগলো সবগুলোকে। পিঠে কুঞ্চির আঘাত পড়তেই চ্যাং মাছের মতো লাফিয়ে উঠল একজন। পরনে লুঙ্গি খুলে গেল রাদীপের। সে লুঙ্গি ফেলে যেদিকে চোখ যায় ওদিকে দৌড় দিল। বাকিদের অবস্থাও সেম। সবগুলোকে বিদায় করে ছাদের দরজা লাগিয়ে ঘরে এলো প্রণয়। প্রিয়তাকে পুনরায় বুকে নিয়ে কপালে তপ্ত চুমু আঁকল। স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, এখন ঘুমা বাচ্চা। প্রিয়তাও আরেকটু মিশে গেল বুকে। মিনিট গড়ানোর পূর্বেই পাড়ি জমালো তন্দ্রার রাজ্যে। শিকদার বাড়ির উত্তর দিকের স্টোর রুমে হাত পা বাঁধা অবস্থায় চেয়ারের সাথে লেগে আছে প্রিয়স্মিতা। কপালের ক্ষত বেয়ে ছুঁয়ে ছুঁয়ে পড়ছে তাজা রক্ত। মুখে টেপ, মাথাটা ঝুঁকে আছে নিচের দিকে, সম্ভবত জ্ঞান নেই। ঘরটা ময়লা, দুর্গন্ধযুক্ত পরিবেশ। আশেপাশে হয়তো ইঁদুর টিকটিকি জাতীয় কিছু মরে পড়ে আছে। এদিকে সেদিকে ছড়িয়ে থাকা আশবাসগুলোর উপর ধুলো বালি মোটা স্তর।
হঠাৎ চোখে মুখে শীতল পানির ঝাপটা লাগতেই ধরপড়িয়ে জেগে উঠল প্রিয়স্মিতা। তাকে পরিস্থিতি ঠাওয়ার করার সময়টুকু দিল না। বা হাতের লম্বা চুলের মুঠি খিঁচে ধরে টান দিল। সাথে সাথে ধারাম করে চেয়ারের সাথে লেগে মাথায় বাড়ি খেল প্রিয়স্মিতা। ব্যথায় চোখ মুখ কুঁচকালো। তৎক্ষণাৎ পরিচিত নারী কণ্ঠে ভেসে এলো বিশ্রী কতগুলো গালি। মাগি, মারানি, তেজ দেখে বাহবা না দিয়ে পারছি না। 20 বছর পর আগাছার মতো উড়ে এসে জুড়ে বসে আমার সমস্ত রক্ত চুষে নিয়েছে, আর বাকি আছিস তুই। ছিঁড়ে লড়া করে ফেলবো। এসেছিস মিশন নিয়ে, মিশন তোমার নিচের দিকে ঠেলে ভরে দিব। এখানে কার কলিজা ধরে টান দিয়েছিস আন্দাজ করতে পারিসনি? তোকে কেটে কুচি কুচি করে কুত্তা দিয়ে খাইয়ে দিলেও আমার মনের জ্বালা জুড়াবে না। তুই আমার প্রণয়কে মারতে এসেছিস, আমার প্রণয়কে, যে ভালোবাসার জন্য আমার জীবন যৌবন সব শেষ করে দিয়েছি, তুই তার দিকে হাত বাড়িয়েছিস। অকথ্য ভাষায় গালাগাল করতে করতে ঠাস করে গাল বরাবর থাপ্পড় বসিয়ে দিল প্রহেলিকা। চুলের মুঠি চেপে ধরে হিংস্র চোখে তাকালো। তার চোখ দুটো দাউ দাউ করে জ্বলে উঠল। চুলের মুঠি ছেড়ে দিয়ে আবারও শরীরের সর্বশক্তি উজাড় করে চর বসালো। তবে প্রিয়স্মিতা প্রিয়তার মতো মোটেও ননি মাখনের নয় যে অল্প আঘাতেই মুষড়ে পড়বে। প্রহেলিকা পরপর আরো 3-4টে থাপ্পড় মারল, তবুও কেটে বা ফেটে গেল না প্রিয়স্মিতা। পরিষ্কার চোখে তাকালো। তার দৃষ্টিতে শীতলতা। নীলাভ চোখ দুটো যেন চোখে চোখে রেখে বিদ্রুপ করছে প্রহেলিকাকে। প্রহেলিকার বাপ মা তুলে গালি শুনে প্রিয়স্মিতার চোয়াল শক্ত হয়ে আসছে ধীরে ধীরে। রাগে জ্বলে উঠছে মাথা থেকে পা পর্যন্ত। প্রিয়স্মিতা স্থির থাকলো। অযথা রিয়াক্ট না করে ইশারা করলো তার মুখের টেপ খুলে দিতে। প্রহেলিকার রক্ত ফুটছে। এটাকে এক্ষুনি শেষ করে দেওয়ার জন্য হাত পা নিষ্পিস করছে। তবুও শান্ত থাকার চেষ্টা করলো প্রহেলিকা। মুখের টেপ খুলে দিল। মুখ খুলে দিতেই হু হু করে ঘর কাঁপিয়ে হেসে উঠল প্রিয়স্মিতা। হাসতে হাসতে যেন চেয়ার থেকে উল্টে পড়ার উপক্রম। হাসির তালে তালে শরীর দুলছে। হাসিটা বড্ড বিষাক্ত লাগলো প্রহেলিকার নিকট। পিত্তি জ্বলে গেল মুহূর্তেই। হাসিটার মানে বুঝতে এতটুকু কষ্ট হলো না। সাথে সাথে পুনরায় চপেটাঘাত করলো প্রিয়স্মিতার দন্ত পাটিতে। এবার আর চুপ থাকলো না প্রিয়স্মিতা। খেপা বাঘিনীর ন্যায় গর্জে উঠল। এই লুজার মহিলা, আরেকবার আমার গায়ে হাত তুলবি না, না হলে এমন মার মারবো যে বাপের জন্য ভুলতে পারবি না। তুই শুধু চর থাপ্পড় পর্যন্ত সীমাবদ্ধ, আর আমি ট্রেনিং প্রাপ্ত। এক রান পায়ের নিচে আরেক রান হাতে রেখে ছিঁড়ে ফেলবো। কোন শালার জন্য আমার গায়ে হাত তুলেছিস আর চোটপাট করছিস? ও মরলেই বা তোর কি, আর বাঁচলেই বা তোর কি? তোকে তো 5 পয়সারও কোনো লাভ হচ্ছে না, তোকে তো দেখতেই পারে না। তাহলে তোর এত কিসের জ্বালা? তোকে তো থু দিয়ে কোনোদিন দেখে না। বাসি পান্তা ভাত ভেবে ছুঁড়ে ফেলেছে কবে। আর তোরই চোখের সামনে হাঁটুর বয়সী একটা মেয়েকে নিয়ে বিছানা গরম করছে প্রতিনিয়ত। বিরিয়ানি ভেবে দিনে 10 বার গিলে খাচ্ছে, আর তুই 31 বছর বয়সে এখনো ভার্জিন। পৈশাচিক বাঁকা হাসলো প্রিয়স্মিতা। প্রহেলিকার অন্যমনস্কতার সুযোগ নিয়ে 2 পায়ের ফাঁকে পা ঢুকিয়ে ল্যাং মারতেই মুখ থুবড়ে উল্টে পড়ল প্রহেলিকা। প্রহেলিকাকে ফেলে পুনরায় ঘর কাঁপিয়ে হেসে উঠল প্রিয়স্মিতা। প্রহেলিকা প্রচন্ড মাত্রায় খেপল। মেঝে থেকে উঠে সজোরে চেপে ধরল প্রিয়স্মিতার গলা। চোখ লাল করে বলল, এখানেই তোর আর আমার পার্থক্য। তুই তো ধন পেয়ে খুশি। তুই কিভাবে বুঝবি ভালোবেসে কি পেয়েছি? ভালোবাসায় তোর তো একটাই চাহিদা, ধন। খাস বাংলায় দুচে দিছে তোকে। শোন, পুরুষ মানুষ চাইলেই যার তার সাথে শুইতে পারে, এটা বড় কোনো ব্যাপার না। তুই যদি ভাবিস ধন পেয়ে জিতে গেছিস, বড্ড বোকা তুই। বিয়ের আগেই শরীর বিলিয়ে দিয়েছিস। তোর আর বাজারি মেয়ে মানুষের মধ্যে কি পার্থক্য আছে? আর কি বললি, আমাকে ধনও দেয়নি, মনও দেয়নি। তাহলে আমি কেন ওকে ভালোবাসি? এটা তোর ঘিলুতে কোনোদিনও ঢুকবে না, কারণ তুই ভালোবাসা বুঝিস না। আসলে কি ভালোবাসতে জানিস? তোর কাছে ভালোবাসা মানে মিষ্টি মিষ্টি দুটো কথা বলে দুচে দেওয়া, আর আমার কাছে ভালোবাসা মানে অনুভব করা, তার মুখটা দেখে পরাণ জুড়ানো। তুই এসব বুঝবি না। তোকে আর মারবো কি, দেখলেও করুণা লাগে, বাট তোকে মারার জন্য এখানে বেঁধে রাখিনি। ভ্রু কুচকালো প্রিয়স্মিতা। সন্ধিহান কণ্ঠে বলল, তাহলে কি?
প্রহেলিকা কয়েক পলক চুপ থাকলো, অতপর সাদমান শিকদার, খলিল শিকদার, সাজিদ শিকদার আর এই গোটা পরিবারের। সকাল সকাল হাই তুলতে তুলতে সিঁড়ি বেয়ে নেমে আসছে প্রিয়তা। চোখ দুটো ঢুলুঢুলু, অতিরিক্ত ঘুমের কারণে ফুলে উঠেছে চেহারা, গাল দুটো বাচ্চাদের মতো ফুলকো ফুলকো। পরনে একটা হোয়াইট ওয়ান পিস, এলোমেলো পদক্ষেপে নামছে প্রিয়তা। পায়ে পুতুল বসানো উলের জুতা, গোড়ালি থেকে কিছুটা উপরে পর্যন্ত ধবধবে ফর্সা পা উন্মুক্ত, যেন দুধের মধ্যে ভাসমান মালাই। হাঁটু ছড়ানো চুলগুলো এলোমেলো অবস্থায় মুখের উপরে এসে পড়েছে কয়েকটা, দুপাশে পুতুল বসানো দুটো দুটো চারটে ক্লিপ। প্রিয়তা ঢুলতে ঢুলতে নিচে নেমে এলো। ঘড়িতে সময় কয়টা ঠিক খেয়াল নেই। প্রিয়তা নিচে নেমে চেঁচিয়ে ডাকলো অনন্যা বেগমকে। আম্মু, ও আম্মু, খিদে পেয়েছে তো, একদম দুধ কর্নফ্লেক্স দেবে না, আমি লুচি খাবো। রান্নাঘর থেকে হাঁক ছাড়লেন অনন্যা বেগম। চুপ কর মাইয়া, বাসা ভর্তি মেহমান, এত জোরে চিল্লাপাল্লা করো কেন? তোমাদের কি শিক্ষা দীক্ষা দেয়নি? সকাল সকাল মায়ের ঝাড়ি খেয়ে সুন্দর মুখটা ভতা হয়ে গেল প্রিয়তার। কিছুদিন শাড়ি টাড়ি পরে ঘোমটা ঘামটি দিয়ে শখ মিটে গেছে। কিছুদিন বউ বউ ফিল নিয়ে এখন আবার আগের ফর্মে ফিরে আসছে প্রিয়তা। শাড়ি টাড়ি পরতে এখন আর একদম ভালো লাগে না, এদিকে ওদিকে পেঁচিয়ে যায়, বিরক্ত লাগে। সে এই বাড়ির মেয়ে হয়েই ঠিক আছে। প্রিয়তা বড় করে একটা হাই তুলল, হাঁ করার বিশালতায় গলার ভেতর অবধি দৃশ্যমান হলো। তার মাথায় ঘুরপাক খাচ্ছে বাসা ভর্তি মেহমান কথাটা। তন্ময় পাশ থেকে ফোড়ন কেটে বলল, হ্যাঁ বন্ধ করো, পিয়াপু মুখের মধ্যে হাঙ্গার লাফিয়ে ঢুকে যাবে। চুপ কর বেয়াদব। চোখ কষলে বলল প্রিয়তা। মেহমান খোঁজার উদ্দেশ্যে ভ্রু কুঁচকে ইতিউতি তাকাতেই ড্রয়িং রুমের চোখ আটকালো। গুটি কয়েক মানুষ হা করে তার দিকে তাকিয়ে আছে। লোকগুলোকে দেখেই হা বন্ধ করে ফেলল প্রিয়তা। ঠিক হয়ে দাঁড়ালো। মানুষগুলোকে মোটেও চেনা চেনা লাগলো না প্রিয়তার। দুজন পুরুষ আর একজন মহিলা। লোক দুটোর মধ্যে একজনকে খুব চেনা চেনা লাগলো, কথায় জানি দেখেছে। ভাবতে ভাবতে চোখ দুটো ছোট ছোট করে ফেলল প্রিয়তা। ভদ্রমহিলা হেসে ডাকলেন তাকে হাতের ইশারায়। অচেনা মানুষের সামনে যেতে বরাবরই বিব্রত বোধ করে প্রিয়তা, তবুও ভদ্রতার খাতিরে গুটি গুটি পায়ে এগিয়ে গেল। মিসেস অরিনজাওয়াত মুগ্ধ চোখে তাকালেন প্রিয়তার দুধ সাদা মুখশ্রীতে। মেয়েটা তো ওনার ছেলের বর্ণনা থেকেও বেশি মিষ্টি। একদিনে দেখতে থাকলে কেমন ঘোর লেগে যায়, চোখ ফেরাতেই ইচ্ছা করে না। ভদ্রমহিলার চাহনি দেখে ইতস্তত করতে লাগলো প্রিয়তা। জি আন্টি। মিসেস অরিনজাওয়াত হেসে ফেললেন, প্রিয়তাকে নিজের পাশে বসিয়ে মাথায় হাত বুলিয়ে বললেন, কিসে পড়ো মা তুমি? অনার্স দ্বিতীয় বর্ষ। জবাব শুনে একটু অবাক হলেন মিসেস জাওয়াত। ভ্রু কুঁচকে পুনরায় মাথা থেকে পা পর্যন্ত পর্যবেক্ষণ করে বোঝার চেষ্টা করলেন। এই মেয়ে 18+ দেখে বোঝার তো কারো বাপের সাধ্য নেই। তিনি মিষ্টি হেসে জানতে চাইলেন, 21+? প্রিয়তা দুপাশে মাথা নাড়ল। 20+? কোন ইউনিভার্সিটি? টরন্টো ইউনিভার্সিটি, কানাডা। বাহ, নাম কি তোমার? তনয়া শিকদার প্রিয়তা। বাহ, খুব মিষ্টি নাম তোমার। প্রিয়তা জোরপূর্বক হাসার চেষ্টা করল। মিসেস অরিনজাওয়াত অনবরত এটা সেটা প্রশ্ন করে যাচ্ছেন। এত এত প্রশ্নের জবাব দিতে দিতে বিরক্তিতে নাক মুখ কুঁচকে আসছে প্রিয়তার। অস্বস্তিতে গাঢ় হয়ে যাচ্ছে হাত পা। মনে হচ্ছে সে ঘুম থেকে উঠেই দাঁত মুখ না মেজেই কোনো ইন্টারভিউ দিতে বসেছে। প্রিয়তা বিড়বিড় করে বলল, এ তো আচ্ছা গেরো হলো, কি মুসিবত। তুরান মুগ্ধ চোখে চেয়ে আছে সামনে বসা রমণীর পানে। রমণীর মুখের পরিবর্তনশীল অঙ্গভঙ্গি প্রতিটা পরত খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করছে তুরান। তার অবাধ্য চোখ দুটো নির্মেষ ক্লান্তিহীন চোখে চেয়ে দেখছে তাকে। এ যেন চোখেরও শান্তি। তুরানের চোখ দুটো বারবার ঘুরে ফিরে আটকাচ্ছে ফর্সা পায়ের পাতায়, হাতের তালুতে, ফুলকো গালে, ভারী চোখের পল্লবে। তবে দেখতে দেখতে কিছু অদ্ভুত মার্কের উপর চোখ যাচ্ছে বারবার। সে গাঢ় দৃষ্টিতে আগ্রহ নিয়ে তাকালো গলার পাশের লালচে দাগগুলোর দিকে। একটা নয়, বরং বেশ কয়েকটা। হয়তো ঘাড়ের দিকেও আছে, চুলের জন্য স্পষ্ট দেখা যাচ্ছে না।
প্রিয়তার এবার মনে হচ্ছে সে বুঝি দম আটকে মরে যাবে। তাকে এই অস্বস্তি থেকে উদ্ধার করতেই হয়তো এসে হাজির হলেন সোহেব শিকদার ও খালিদ শিকদার। ওনারা সামনের সোফায় বসে কুশল বিনিময় করতে শুরু করলেন। তুরান আর তার পরিবার শিকদার বাড়ির মেয়ের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে, তবে তারা মেয়ের নাম জানে না। তাই শিকদার পরিবার ধরে নিয়েছে তারা হয়তো তিরার জন্য সম্বন্ধ নিয়ে এসেছে। অরেঞ্জ জাওয়াত সন্তুষ্ট কণ্ঠে বললেন, মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে মিস্টার শিকদার। বলতেই হবে আপনার মেয়ে লাখে একটা, খুব লক্ষ্মী দেখতে। সোহেব শিকদার বুঝতে না পেরে বললেন, জি, কিন্তু মেয়ে তো এখনো আনাই হয়নি, কখন দেখলেন? অরেঞ্জ জাওয়াত কিছু বলবেন তার পূর্বেই হুট করে উদয় হলো প্রণয়ের। কথা থেকে এসে গা ঘেঁষে বসলো প্রিয়তার। পরনের টি শার্ট কুচকানো, সিল্কি চুলের কয়েকটা এসে আশ্রে পড়েছে কপালের উপর। পাশে বসতেই প্রণয়ের শরীরের মাতাল করা ঘ্রাণটা পেল প্রিয়তা। সকল অস্বস্তি যেন দূর হয়ে গেল মুহূর্তেই। তুরান শীতল চোখে তাকালো প্রণয় শিকদারের দিকে। তাদের ওয়ান অ্যান্ড অনলি টার্গেট, যার জন্য বিগত কয়েক বছর রক্ত পানি করছে তারা। প্রণয় ছোট আব্বুর দিকে তাকিয়ে বেশ সাবলীন ভঙ্গিতে বলল, কার বিয়ের দেখাশোনা চলে ছোট আব্বু? শোয়েব শিকদার বলার পূর্বেই অরিন জাওয়াত বললেন, এই তো আমার ছেলের জন্য আপনার মেয়ের হাতটা চাইতে এলাম। আপনাদের মেয়েকে আমার ছেলে কোথাও জানে দেখেছে, এরপর থেকে একদম পাগল হয়ে গেছে আমার ছেলেটা। তাই ভাবলাম একটা মাত্র ছেলেকে এত কষ্ট দিয়ে লাভ কি, সে যাকে চায় তাকে এনে দেই। কিন্তু এখানে এসে আপনাদের মেয়েকে যেন দেখার পর আমরা অবস্থাও আমাদের ছেলের মতো হলো। কিন্তু মিসেস জাওয়াত, আপনি আপনার মেয়েকে দেখালেন কখন? আপনার মেয়েকে তো এখনো রেডি করা হচ্ছে। প্রণয় সন্ধিয়ান চোখে তাকালো প্রিয়তার দিকে। মিসেস অরিন জাওয়াত হাসি হাসি মুখে বললেন, অন্য মেয়েকে কেন দেখব, আমরা তো আপনার এই মেয়েটাকেই খুব পছন্দ হয়েছে। ছোট্টখাটো জীবন্ত একটা পুতুল। বলে প্রসন্ন চিত্তে প্রিয়তার মাথায় হাত রাখলেন মিসেস অরিন জাওয়াত। ওনার কথাই মনে হলো নিঃশব্দে ড্রয়িং রুমে বোমা পড়ল। আতকে উঠল প্রিয়তা। চোখ বড় বড় করে ভয়ার্ত চোখে তাকালো পাশে বসা মানবের দিকে। তবে প্রণয় খুব স্বাভাবিক নির্বিকার। শোয়েব শিকদারও বিব্রত বোধ করলেন, সাথে ভয়ও পেলেন কিছুটা। প্রণয় ঠান্ডা হেসে বলল, ও, আপনাদেরও কি পছন্দ হয়েছে? কিন্তু মেয়ে যে ভার্জিন না, জানেন তো, একটা মাত্র ছেলে, বিয়ে করবেন তাও। প্রণয়ের কথায় এবার পারমাণবিক বোমা পড়ল যেন লিভিং রুমে। শোয়েব শিকদার সম্মান বাঁচিয়ে চুপচাপ উঠে চলে গেলেন। এমন অনাকাঙ্ক্ষিত কথায় হতভম্ব হয়ে গেলেন ওনারা। একে অপরের মুখ চাওয়াচাওয়ি করলেন। অরেঞ্জ জাওয়াত আশ্চর্য হয়ে বললেন, কি এত ছোট্ট একটা মেয়ে ভার্সিটিতে না? লজ্জায় মাথা কাটা যাওয়ার অবস্থা প্রিয়তার। প্রণয় ওর দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে বলল, কিরে, তুই যে আমাকে ছেড়ে আবার বিয়ে করতে চাস, বলিস না তো কখনো? বলতে বলতে প্রিয়তার কোমর টেনে ধরে সবার সামনেই অরুতে বসালো প্রণয়। ভয়ে দোয়াদরদ পড়তে শুরু করলো প্রিয়তা। তার কলিজা লাফিয়ে মুখ দিয়ে উঠে আসার উপক্রম হলো। প্রীতম এদিকেই আসতেই নিচ্ছিল, কিন্তু লজ্জাজনক পরিস্থিতিটি দেখে পিছিয়ে গেল। তুরান সহ মিস্টার অ্যান্ড মিসেস জাওয়াত চরম মাত্রায় আশ্চর্য হয়ে তাকাচ্ছেন প্রিয়তার মুখপানে। সবার এমন বিস্ময়কর দৃষ্টি দেখে ভীষণ লজ্জায় ঘামতে শুরু করলো প্রিয়তা। ছটফট করতে করতে ফিসফিসিয়ে বলল, উফ, ছাড়ুন প্রণয় ভাই, দেখছে সবাই। নিজের সাথে আরেকটু পেঁচিয়ে ধরে ধমকে উঠল প্রণয়, একদম চুপ করে বসে থাক। তোর বিয়ের প্রস্তাব এসছে, প্রথম স্বামীর সম্মতি ছাড়া বিয়ে করে নেবে? এতদিন আমি পেলে বসে বড় করলাম, আদর দিলাম, বুকে রাখলাম, আর এখন আমার অনুমতি ছাড়া বিয়ে করে নেবে? প্রণয়ের কথা শুনে জানপুরানি অবাক হলেন তুরান সহ মিস্টার অ্যান্ড মিসেস জাওয়াত একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে। অরেঞ্জ জাওয়াত অবাক হয়ে বললেন, ও বিবাহিত? ঠোঁট বাঁকিয়ে হাসলো প্রণয় নির্লিপ্ত কণ্ঠে বলল, শি ইজ নট জাস্ট ম্যারিড, শি ইজ মাই লাইফ পার্টনার, মাই সোল পার্টনার, মাই বেড পার্টনার, এভরিথিং। উই ওয়ার ইন্টিমেট 4 times লাস্ট নাইট। আর কিছু শুনতে চান? লজ্জায় অস্বস্তিতে চোখ তুলে তাকাতে পারছে না প্রিয়তা। চোখ মুখ খিচে প্রণয়ের বুকের সাথে লেপ্টে আছে। শিকদার বাড়ির সকলে দূরে দাঁড়িয়ে ছিলেন, লজ্জায় তাদেরও মাথা নিচু হয়ে গেল। প্রণয় এবার কণ্ঠের চাপা ক্ষোভ উগরে দিয়ে বলল, আল্লাহর দুনিয়া এত এত মেয়ে থাকতে খুঁজে খুঁজে আমার বউটা চোখে রাখলো ছেলে বউ বানানোর জন্য। লজ্জায় আর অপমানে চোখ মুখ লাল হয়ে গেল তুরানের।
তার পছন্দের রাজকন্যা শেষমেশ কিনা একটা ক্রিমিনালের বউ ভাবতেই কলিজায় আগুন লেগে গেল। ওর কোনো যোগ্যতা আছে এমন রাজকন্যা পোষার? মন গহীনে প্রচণ্ড হিংসার ডানা বাঁধল। ছিনিয়ে নেওয়ার প্রতিবৃত্তি জাগলো মনে। প্রণয় এবার সরাসরি তাকালো তুরানের দিকে, বাঁকা হেসে বলল, আমার দুর্বলতায় নজর দেওয়ার খুব বাজে মশল জোগাতে হবে। সাব ইন্সপেক্টর তুরান জাওয়াদ। ওকে গাইস, টাটা। চল যান, বেডশিটটা সাদা না কালো ভুলে গেছে, চল একসাথে দেখে আসে। বলে প্রিয়তাকে কোলে তুলে ধপাধপ পা ফেলে সিঁড়ি বেয়ে উঠে গেল প্রণয়। বাড়ির সকলে চরম লজ্জায় তটস্থ। তাদের ছেলের মুখে কোনো কালেই কোনো ফিল্টার নেই। আর এরাও বা কেমন মানুষ? কার জন্য সম্বন্ধ নিয়ে যাচ্ছে একটু খোঁজ নিয়ে আসবে না? প্রণয়ের শীতল হুমকিতে প্রচণ্ড রাগে লাল হয়ে গেল তুরান। হাত মুষ্টিবদ্ধ করে দৃঢ় প্রতিজ্ঞা করল, যেটা সে নিজের করবে বলে ঠিক করেছে সেটা সে নিজের করেই ছাড়বে। ওই রাজকন্যা একদিন তারই হবে, এটা তুরান জাওয়াদের প্রমিস। প্রণয় রুমে এসে প্রিয়তাকে বিছানায় ছুঁড়ে মারল। রাগে গজগজ করতে করতে চলে গেল বারান্দায়। প্রিয়তার মনে হচ্ছে সে আর অন্তত 1 বছর এই ঘর থেকে বের হতে পারবে না, না পারবে কাউকে মুখ দেখাতে। লজ্জায় প্রিয়তার কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। ইস, একটা মানুষ এতটা নির্লজ্জ কেমনে হয়? প্রণয় বারান্দায় দাঁড়িয়ে কল লাগালো জাবেদের নাম্বারে। প্রথমবার রিং হওয়ার সাথে সাথেই ধরে ফেলল জাবেদ। ঘুম ঝাড়ানো কণ্ঠে বলল, ইয়েস স্যার। ঠিক 20 মিনিটের মাথায় কালো রঙের ব্ল্যাক টয়টা গাড়িটা রায়পুর সদর গোলের মুখে ঢুকবে। তার 2 সেকেন্ডের মাথায় গাড়িটা বোম মেরে উড়িয়ে দেবে। জাবেদের পঞ্চম ইন্দ্রিয় সম্পূর্ণ সক্রিয় নয়। সে আধা ঘুমে থাকা অবস্থায় কথা বলছিল প্রণয়ের সাথে, কিন্তু ওয়ার্ডার কানে আসতেই বিছানা থেকে হুড়মুড়িয়ে মেঝেতে গড়িয়ে পড়ল জাবেদ। সকাল সকাল কার মুখে আবার বোম মারতে বলে এই তার সেরা লোকটা? জাবেদ ঢোক গিলে বলল, কালো গাড়ি তো অনেক আছে স্যার, কার গাড়ি বললে ভালো হয়? সাব ইন্সপেক্টর তুরান জাওয়াদ। নাম শুনে সুরসুর করে সম্মতি জানিয়ে বলল, ইয়েস স্যার। কি যেন কিন্তু জিজ্ঞেস করলো না। প্রাণের মায়া আছে তো নাকি? জি স্যার, তাহলে রাখি। দাঁড়াও। জি স্যার। তুরান জাওয়াদকে গাড়ি থেকে বের করে বোম মারবে, আর তার বাবা মাকে সই সালামতে তুরস্কে পৌঁছে দেবে। আর তুরান জাওয়াদকে কি করব স্যার? ঠোঁট বাঁকিয়ে হাসলো প্রণয়। স্পেশাল থেরাপি দেওয়া হবে, ভয় নেই, প্রাণে মারবো না। তবে কথার আগাগোড়ার রহস্যের গন্ধ পেল জাবেদ। ঢোক গিলে গলা ভিজিয়ে নিয়ে বলল, তবে সময় হলেই দেখতে পাবে। তবে তোমাকে যে আমি কি করব আমি নিজেও জানি না। মন চাচ্ছে জামা কাপড় ছাড়িয়ে নেংটু করে চৌরাস্তার মোড়ে দাঁড় করিয়ে রাখি। ধমক শুনে কেঁপে উঠল জাবেদ। কৌতূহল উড়ে গেল, মুখটা কাদো কাদো হয়ে এলো নিমিষেই। কল্পনায় ভেসে উঠল জামা কাপড় ছাড়া সে চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে। কি ভয়ানক ব্যাপার স্যাপার। কাপা কাপা গলায় শুধালো জাবেদ, কেন স্যার? কেন মানে? তুমি থাকতে আমার বাসায় আমার বউয়ের জন্য বিয়ের প্রস্তাব আসে। আহাম্মক। প্রণয়ের এই একটা কথা শুনে সম্পূর্ণ ঘুম ছুটে গেল জাবেদের। লাফিয়ে উঠে বসলো, মুখ ফসকে বলল, ইন্নালিল্লাহ। শাট আপ ইডিয়েট। সরি। জাবেদ। জি স্যার। যেটা করে আসতে বলেছিলাম করেছো তো? কি করতে বলেছিলেন স্যার? দাঁত কটমট করলো প্রণয়, চিবিয়ে চিবিয়ে বলল, হসপিটাল কর্তৃপক্ষ ক্ষতিপূরণ যাবত যত হয় দিতে বলেছিলাম, দিয়েছো? কিসে ক্ষতিপূরণ স্যার? আহাম্মক, আজকে 20 লক্ষ পে করে দেবে। কিন্তু কেন স্যার? 25 দিন ওদের 12খানা বেড নষ্ট হয়েছে, সেগুলো মূল্য না দিয়ে চলে এলে একবার শুধু নাগালে পাই তোমার খবর করে ছাড়বো। বলে খট করে ফোন কেটে দিল প্রণয়। মাথায় হাত দিয়ে বসে পড়ল জাবেদ। হাত পায়ে ধরে গড়াগড়ি খেয়ে কেঁদে কোনোভাবেই লাভ হয়নি তার। হিটলার বস তাকে কোনোভাবেই তার বউয়ের কাছে যেতে দেয়নি, আটকে রেখেছে নিজের ফার্ম হাউসে। জল ছাড়া মাছের মতো বউ ছাড়া জাবেদ একলা বাড়িতে ছটফট করে মরছে। অন্যদিকে তার হিটলার বর বউ নিয়ে রোমান্স করছে। বলি এসব কি ধর্মে সইবে? সইবে না। সবই কপাল। আজকাল ভালো মানুষের বাত নেই। আফসোস করতে করতে নিজের কপাল দেওয়ালে ঠুকে দিল জাবেদ। আবার ব্যথা পেয়ে কপাল ডলতে ডলতে বলল, আল্লাহ, এই নির্যাতন তো আর নেওয়া যায় না। কতবার বললাম কিসমতের দানা পুড়িয়ে গেলে তুলে নিতে, তবু এই জালিম বসের হাতে নিপীড়িত অত্যাচারিত না করতে। ফোন কেটে বারান্দা থেকে ঘরে চলে এলো প্রণয়। প্রিয়তা উল্টো হয়ে কমফোর্টার মুড়ি দিয়ে পড়ে আছে। লজ্জায় সে চোখও মেলতে পারছে না। প্রণয় বাঁকা হাসলো। বেড সাইড টেবিলে ফোন রেখে কম্পিউটারের মধ্যে ঢুকে পড়ল।
পেট চেপে ধরে একদম কাছে নিয়ে এলো নিজের প্রাণ পাখিটাকে। সুগন্ধিত চুলে মুখ গুজে নেশা জড়ানো কণ্ঠে বলল, কাম অন বেব, আই উইল পানিশ ইউ। ফিচেল কণ্ঠটা শুনে পা থেকে মাথার তালু পর্যন্ত শিরশির করে উঠল প্রিয়তার। দূরে সরার চেষ্টা করতে করতে কাপা গলায় বলল, দেখুন। হুম, দেখতে তো চাই যান, ফিরে এদিকে। প্রিয়তা আর তর্ক করল না, নিঃশব্দে ফিরে মুখ গুজে দিল প্রণয়ের গলায়। বিচরণ বাড়তেই শ্বাস আটকে এলো প্রিয়তার। সমগ্র সত্তায় পুরুষালী উত্তাপ সাগরের ঢেউয়ের মতো আছড়ে পড়তে লাগলো। দুপুর গড়িয়ে বিকেল, পর 4টা সার্জারি শেষ করে প্রচণ্ড ক্লান্ত বিধ্বস্ত শরীরে বাড়ি ফিরল শুদ্ধ। রুমাল দিয়ে কপালের ঘাম মুছে দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপল। কয়েক মুহূর্তের মধ্যেই দরজা খুলে দিলেন অর্থী বেগম। চোখ মুখে ভয়ের ছাপ স্পষ্ট। সদর দরজা পেরিয়ে লিভিং রুমে পা রাখতে পা থমকে গেল শুদ্ধের। কপাল কুঁচকে গেল আপনা আপনি। সবার আগে চোখ গেল বাঁ দিকে বসা নারী মূর্তির দিকে, যার ঠোঁটে ঝুলছে দ্রুত শয়তানি হাসি। পুলিশ অফিসার শুদ্ধকে দেখে বসা থেকে দাঁড়িয়ে এগিয়ে গেলেন। বাসার সবাই আরেক দফা সার্কাস দেখার অপেক্ষায়। বাড়ি তো নয়, যেন চিড়িয়াখানা। উপস্থিত আছেন সকলেই কেবল প্রণয় ছাড়া। অফিসার শুদ্ধের দিকে অ্যারেস্ট ওয়ারেন্ট এগিয়ে দিয়ে বললেন, আপনার বিরুদ্ধে রূপের চার্জ লাগানো হয়েছে ডাক্তার চৌধুরী। মিস মেহরিনা শিকদার প্রিয়স্মিতার অভিযোগ, আপনি তাকে জোর জবরদস্তি ফিজিক্যালি অ্যাটাচড করেছেন। এমনিতেই মস্তিষ্ক ঘেটে খিচুড়ি হয়ে আছে, তার উপর এসব গাঁজাখুরি অভিযোগ শুনে মেজাজ বিগড়ালো শুদ্ধের। তবে মোটেও চিৎকার করল না। ঠোঁটে ক্রু হাসি ফুটিয়ে তুলে একবার তাকালো সবার দিকে। সকলের চোখ মুখে বিব্রত ভাব স্পষ্ট। ঠোঁটের হাসি প্রসারিত হলো শুদ্ধের। কোনো লুকাছাপা ছাড়াই ভাবশীল কণ্ঠে বলল, রেপ? সিরিয়াসলি অফিসার? আমি মিস মেহরিমা শিকদার প্রিয়স্মিতার সাথে বহুবার ইন্টিমেট হয়েছি, কিন্তু সেটা রেপ নয়। আমি তো জানতাম জোর জবরদস্তি সেক্সুয়াল অ্যাসল্ট করাকে রেপ বলে। বাট মিস মেহরিমা শিকদার প্রিয়স্মিতার ব্যাপারটা বোধহয় কিঞ্চিত ভিন্ন ছিল। উনি তো আমার সাথে এভরি মোমেন্ট এনজয় করেছেন। প্রতিবার ইন্টিমেট হওয়ার সময় আমার থেকেও ওনার এক্সাইটমেন্ট ছিল দেখার মতো। হ্যাঁ রাইট মিস প্রিয়স্মিতা? একটু থেমে সরাসরি প্রিয়স্মিতার চোখের দিকে তাকিয়ে বলল শুদ্ধ। বাড়ি ভর্তি সকলে আরো বেশি অস্বস্তি বোধ করলেন। এই বাড়ির ছেলেগুলোর মুখে কোনো ফিল্টার নেই। বাড়ির বড়দের সামনে যখন তখন এমন লাগাম ছাড়া উত্তর দিয়ে দিবে তা মোটেও আশা করেনি। প্রিয়স্মিতা সবার দিকে তাকিয়ে সামান্য বিব্রত বোধ করল। অফিসার প্রিয়স্মিতার দিকে তাকিয়ে বললেন, এটা কি সত্যি মিস প্রিয়স্মিতা? আপনি রেপ আর কনসেপ্টের পার্থক্য বুঝেন না? শুদ্ধ বাঁকা হেসে ফের বলল, সেক্সুয়াল ইন্টারকোর্স যখন পারস্পরিক সম্মতিতে হয় তখন সেটাকে আর যাই হোক রেপ বলা চলে না অফিসার। আমার মনে হয় মিস প্রিয়স্মিতা আপনাদেরকে তার উত্তেজনার মুহূর্তগুলোর কথা বলতে ভুলে গেছেন। কোনো ব্যাপার না। আমার রুমে ডে 1 থেকে একটা হিডেন ক্যামেরা আছে। ওটার ফুটেজ বের করলে দুধ আর পানি আলাদা হয়ে যাবে। ওখানে ওনার উন্মাদনা এভরি মুভমেন্ট ক্যাপচার করা আছে। কি ঠিক বললাম তো মিস প্রিয়স্মিতা শিকদার? দেখবেন নাকি সেই ভিডিও ফুটেজগুলো?